দর্শক, শ্বেত কবচ অনুষ্ঠানের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি রানা চৌধুরী। আজকের অনুষ্ঠানে আলোচ্য বিষয় দিন বদলের বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের ভূমিকা। দর্শক, আজকে আমাদের বিজ্ঞ আলোচকরা আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুরা। এই পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুরা আজকের বিজ্ঞ আলোচকদের কাছ থেকে কিছু বিষয় জানতে চাইবেন এবং বিজ্ঞ আলোচকরা ওনাদের মূল্যবান মতামত ব্যক্ত করবেন। এই পর্যায়ে আমরা বিজ্ঞ আলোচকদের সাথে পরিচিত হব এবং অনুষ্ঠানের মূল পর্বে ফিরে যাব। আমার ডান পাশে আছেন জনাব সাইমুন সারর কমল, কক্সবাজার সদর আসনের মাননীয় সংসদ সদস্য। আছেন ডক্টর সাজদ হাজার চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আছেন প্রফেসর ডক্টর আব্দুর রব, ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। আমার বাম পাশে আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা। তো এই পর্যায়ে আমি প্রশ্ন আশা করবো, প্রথমে কি প্রশ্ন করবে? আমার প্রশ্ন প্রফেসর ডক্টর আব্দুর রব স্যারের কাছে, সুশিক্ষিত হতে হলে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমরা ভালো মানুষ তাকে বলবো যিনি শুধু নিজের জন্য না, ও সবার জন্য চিন্তা করেন, যিনি নিজেকে সব রকমের পঙ্কিত থেকে ঊর্ধ্বে রাখতে পারেন, যিনি সমাজে একটা নেতৃত্ব দিতে পারেন, যাতে সমাজে একটা পরিবর্তন আসতে পারে এবং সেই পরিবর্তনের কারণে দেশেরও উন্নতি হবে। প্রথম কথা হচ্ছে আপনাকে উপযুক্ত শিক্ষা লাভ করতে হবে। এই শিক্ষা লাভ বলতে আমি একথা বোঝাচ্ছি না যে আপনাকে মাস্টার পিএইচডি হতে হবে, তা নয়। কেমন একটা সুশিক্ষা পাওয়া চাই। সুশিক্ষা বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের সমাজের যে ভ্যালু সিস্টেম, মূল্যবোধ আছে, কেমন যে মূল্যবোধটা আপনাকে জানতে হবে। আপনার পৃথিবীতে বেঁচে থাকতে কিছু একটা করে খেতে হয়, তার জন্য আপনাকে একটা বলবো আমরা প্রফেশনাল লার্নিং দরকার হবে, একটা পেশাগত শিক্ষা দরকার হবে, কেমন। আর আমরা যেটা বলবো সবচেয়ে উপরে হবে যে আপনার একটা দেশপ্রেম থাকা চাই। দেশের প্রতি আপনার শুধুমাত্র বলবো যে সম্মান থাকলে হবে না, এর জন্য নিজেকে উৎসর্গ করার একটা মনোভাব থাকতে হবে। কাজে কর্মে এমনভাবে প্রতিফলিত হবে যে আপনি একজন সত্যিকার দেশপ্রেম করলে আপনাকে যেন বোঝা যায়। এবং তা হওয়ার জন্য কিন্তু আমি বলছি না এগেন যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দরকার। কেমন আপনি দেখেন আমাদের সমাজের বিভিন্ন স্তরে, গ্রাম পর্যায়ে যারা এই যে ধরুন ইয়েতে আমাদের প্রথম আলো একজনকে প্রজেক্ট করেছিল, গ্রামে গ্রামে শুধু সে বই বিতরণ করে বেড়ায়। কেমন আপনি এখন বলবেন যে ও তো লেখাপড়া যায় না, বেশি থাকে গ্রামে, সে কি সুশিক্ষিত? আমি বলবো যে হ্যাঁ, সে স্বশিক্ষিত, সুশিক্ষিত এবং সমাজের জন্য সে যেটা করছে। কেমন তো এরকম ধরনের মানুষ বিভিন্ন ক্ষেত্রে আমরা চাই, কেমন বিভিন্ন পর্যায়ে চাই। আবার আমি কথা বলবো যে আমাদের দেশের জন্য দরকার কি? উদ্যোক্তার প্রয়োজন, শিক্ষিত প্রশিক্ষিত দক্ষ জনশক্তির প্রয়োজন, দরকার হচ্ছে আপনার বৈজ্ঞানিক, কেমন শিক্ষাবিদ, নানান ধরনের, অর্থাৎ বিভিন্ন পর্যায়ে যাতে আমরা উপযুক্ত করে গড়ে তুলতে পারি, কেমন তার জন্য চেষ্টা করতে হবে। কলেজ বিশ্ববিদ্যালয় যেটা যে পড়ছেন আপনি, সে বিষয়ে আপনার যথাযথ জ্ঞান এবং দক্ষতা অর্জনের চেষ্টা করতে হবে। তো এই জিনিসগুলি করে কিন্তু আসলে সুশিক্ষিত হওয়া যেতে পারে। আমাদের প্রত্যেক ইউনিভার্সিটিতে কেমন ভ্যালুজ এন্ড এথিক্স এর একটা কোর্স থাকা উচিত, মূল্যবোধ এবং যেমন আমাদের স্ট্যান্ডার্ড অফ এথিক্স থাকা উচিত। আমার বিশ্ববিদ্যালয়টা করেছি কেমন অনেক আগে থেকেই, তো আমি যা বলেছি অন্যখানেও থাকা উচিত। কেমন আরেকটা হলো যে আমি বলছি যে আপনার জীবন ধারণের জন্য একটা পেশা লাগবে, সেইখানে একটা দক্ষতা যাতে ইউনিভার্সিটি, কলেজ বা স্কুল যেখানে সে পড়ছে সেটা যেন গড়ে দেয়। কি পর্যায়ে কি প্রশ্ন করবে? আমার প্রশ্ন ডক্টর সাজ্জাদ হাজার চৌধুরী স্যারের কাছে। স্যার, পরিবর্তনের বাংলাদেশ গড়তে হলে মূলত কি ধরনের পদক্ষেপে নতুন প্রজন্ম উৎসাহিত হবে বলে আপনি মনে করেন? যে বাংলাদেশে 160 মিলিয়ন অফিসিয়াল, অর্থাৎ 16 কোটি লোক বলা হয়, তো তাতে যুব সমাজের সংখ্যা কত এটি একবার চিন্তা করে দেখুন। বাংলাদেশের 16 কোটির মধ্যে আপনার প্রায় 8 থেকে 10 কোটি আপনার যুব সমাজ, যাদের বয়স 30 থেকে 40, অ্যারাউন্ড 45 এর ভিতরে। এখন এই লোকগুলোকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে দেশটাকে
এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এবং বর্তমান সরকার, বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব পদক্ষেপগুলো নিয়েছেন এই যুব সমাজের উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, আমি কয়েকটি উদাহরণ দিব যেটা হয়তো পেলে আপনারা কিছুটা বুঝতে পারবেন। সেটি হচ্ছে, আমার বন্ধুবর পাশে উপস্থিত রয়েছেন সরোয়ার সাহেব কামাল, যিনি আমাদের জাতীয় সংসদের মহান সংসদের একজন সংসদ সদস্য। উনি কিন্তু আমাদের যুব সমাজকে রিপ্রেজেন্ট করছেন। আমি এই জন্যই বলছি যে প্রত্যেকটা সেক্টরে, অর্থনৈতিক সেক্টর বলেন, সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, যে যে দক্ষতা, একটু আগে আমাদের শ্রদ্ধেয় স্যার যেটা বলছিলেন, যেটি করবেন সেটি জেনে করবেন, যেটা আমি যে পেশায় আছি সে পেশা সম্পর্কে আমি কতটা অবহিত বা আমি জানি। তো বিষয়টা হচ্ছে, বাংলাদেশে দেখুন, আমি বলতে খুবই গর্ববোধ করছি এই জন্য যে বাংলাদেশে বিগত সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন যুব সমাজের জন্য, কিন্তু আমাদের একটি স্লোগান আছে বর্তমান সরকারের, সেটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। এখন এই ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে আপনারা ইতিমধ্যে কি অনেক কিছু পাচ্ছেন না? সারা বিশ্বের সাথে আপনারা যোগাযোগ স্থাপন করতে পারছেন। আপনি যে উচ্চশিক্ষা লাভ করতে চান বা নিজেকে যদি আপনি সত্যিকার অর্থে একজন শিক্ষিত শ্রেণী হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আগে কিন্তু অনেক কষ্ট করতে হতো। ইউনিভার্সিটি, তারপরে কলেজ, তারপরে স্কুল, আমরা অবশ্যই পুঁথিগত বিদ্যা গ্রহণ করতেই হবে। এর পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বা বিশ্বের সঙ্গে যদি আপনি তাল মিলিয়ে চলতে চান, তাহলে আপনাকে কিন্তু অবধারিত আন্তর্জাতিক পরিমণ্ডলে একটু পরিভ্রমণ করতে হবে। তো সেটা কিভাবে? সেটি তো আরো বিমানে চড়ে বা আপনার পায়ে হেঁটে এইভাবে তো পরিভ্রমণ করা সম্ভব নয়। সেটির একটি সুবর্ণ সুযোগ বর্তমান সরকার করে দিয়েছেন। সেটি কিভাবে? সেটি ডিজিটালাইজ যে একটি সুযোগ, অর্থাৎ গ্লোবাল ইকোনমি, অর্থাৎ সারা বিশ্বকে গ্লোবালাইজেশনের যুগে এক জায়গায় করে দেয়া, যেটা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়, যিনি অবৈতনিক অ্যাডভাইজার টু দি প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে আইটি বিষয়ক উপদেষ্টা, উনি ইতিমধ্যেই যেসব পয়েন্ট আউট করেছেন গভর্নমেন্টের কাছে, সরকার সেগুলোকে ত্বরান্বিত করছেন। এবং আপনারা নিজেরাও এখন আজকে দেখুন, প্রত্যেকের হাতে বোধহয় একটা করে মোবাইল ফোন আছে, এবং সেই মোবাইল ফোনগুলো কিন্তু আগে ছিল অ্যানালগ, বর্তমানে কি বলুন তো, এখন ডিজিটালাইজ। এবং সেটা দিয়ে আপনি ঘরে বসে থেকে অনায়াসে সারা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারছেন। আপনি ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আপনি বিজনেস করতে পারছেন। আপনি ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আপনি সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করে আপনি নিজে কি হতে চান, আপনি কি বিজনেস করতে চান, ভালো ব্যবসায়ী হতে চান, সেটি আপনি করতে পারছেন। আপনি ভালো সায়েন্টিস্ট হতে চান, আপনি নক করে সে তথ্যগুলো জানতে পারছেন। আপনি ভালো আরো বেশি অক্সফোর্ড বা হার্ভার্ড ইউনিভার্সিটির কোনো তথ্য জানতে চান, আপনি ক্লিক করলে কিন্তু বেরিয়ে আসছে। কিন্তু তার পূর্ব শর্ত হচ্ছে ওই দেশটিতে সেই অ্যাক্সেসটা আছে কিনা, অর্থাৎ সেই দেশটি আসলে ডিজিটাল কানেকশনের সঙ্গে সম্পৃক্ত কিনা। তো আজকে যুব সমাজকে কিন্তু সেই সুযোগটা বর্তমান সরকার করে দিয়েছে, আর তার ফলে আপনারা সেই সুযোগটা গ্রহণ করেছেন। এখানে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, এর যেমন ভালো দিক আছে, এর তেমন খারাপ দিকও কিছু থাকতে পারে। তা আসুন না আমরা আসলে খারাপ দিকের কথা চিন্তা না করি। প্রত্যেকটা জিনিসেরই খারাপ এবং ভালো মন্দ দিক থাকতেই পারে, কিন্তু এখানে কিন্তু ভালো দিকটা আমরা বেশি পাচ্ছি। ইতিমধ্যে বাংলাদেশের অর্থনীতি, আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশের বর্তমান রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে $27 বিলিয়ন ওভারকাম করেছে। আমরা 71 সালে যখন দেশ স্বাধীন করেছিলাম, তখন আমাদের এই দেশটিকে পূর্ব পাকিস্তান বলা হতো, আর এখন বর্তমান যে পাকিস্তান, সেটি পশ্চিম পাকিস্তান। আজকে সেই পাকিস্তানের রিজার্ভ $11 বিলিয়ন, সেখানে বাংলাদেশের রিজার্ভ $27 বিলিয়ন। এটি কি মার্ক করে? এটি আমাদের অর্থনীতির একটা বড় ইন্ডিকেশন এবং আমাদের বুঝিয়ে দেয় যে আমরা কোথায় আছি। আপনারা যদি সুন্দরভাবে নিজেদেরকে গড়ে না তুলতে পারেন, তাহলে এই জাতিকে কে লিড দিবে, কে নেতৃত্ব দেবে? এই জাতিকে নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে। আপনাদের মধ্যে থেকে কেউ বিজনেসম্যান হবেন, কেউ আমার বন্ধু বড় আমার মতন জাতীয় সংসদ সদস্য হবেন, কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, এরপরে কেউ আরো অন্য পর্যায়ে মন্ত্রী হবেন, সরকারি পর্যায়ে সচিব হবেন, ল মেকার হবেন, আইনজীবী হবেন। তবে কন্ডিশন একটাই, যেটি করুন না কেন সেটি সুন্দরভাবে আপনাকে রপ্ত করতে হবে, যেন আপনি সেটি সঠিক প্রয়োগ করতে পারেন। আর সেটি কিন্তু বাংলাদেশে হচ্ছে। দেশটা কিন্তু এগিয়ে যাবে যখন আপনি নিজে সুশিক্ষায় শিক্ষিত হবেন, তখন দেশকে লিড করতে পারবেন, দেশটা এগিয়ে যাবে, এবং সেটি আপনারা করছেন। আমার প্রশ্ন সাইমন সরোয়ার কমল স্যারের কাছে।
স্যার, দিন বদলে বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের কি ভূমিকা আছে বলে আপনি মনে করেন? ইতিমধ্যে কিন্তু আমাদের দিনগুলো বদলে যাচ্ছে। আমাদের এই দেশ কোথায় চলে গেছে এটি হিসেব করলে বোঝা যায়। এত দ্রুত গতিতে এই দক্ষিণ এশিয়ার কোন দেশ এত উপরের দিকে উঠে আসেনি। যুব সমাজের ভূমিকা কি হওয়া উচিত, এটি মূল প্রশ্ন। আগামীতে ডিজিটাল বাংলাদেশ, আমাদের সেই বঙ্গবন্ধু মহাকাশযান উৎক্ষিপ্ত হবে 2017 সালে। নিজেদের টাকায় আমরা পদ্মা সেতু করছি। সেখানে অনেকেই তিরস্কার করেছিল, বিশ্বব্যাংক তিরস্কার করেছিল আমরা পারবো না বলে, আমাদেরকে তলাবিহীন ঝুড়ি বলেছিল স্বাধীনতার পরপরই, কিন্তু সেটি মিথ্যে করে এখন 28 ভাগ কাজ আজকে পর্যন্ত সম্পন্ন হয়েছে। তো আগামী 5 বছর পরে পদ্মা সেতু শেষ হয়ে যাবে 2 বছরের পরে। আমাদের আরো পদ্মা সেতু দরকার, আমাদের আরো মেঘনা সেতু দরকার। এই কাজগুলো কে করবে? ইঞ্জিনিয়ার আসছে কানাডা থেকে, সুইডেন থেকে, ডেনমার্ক থেকে, ইংল্যান্ড থেকে। দেখেছি 19টি দেশের বিশেষজ্ঞরা এসে পদ্মা সেতু নির্মাণ করছেন। তা আমার যুব সমাজ যদি এখন থেকে তৈরি হয় তাহলে কিন্তু আমাদের সেই আমদানি করতে হবে না। আমাদের কিন্তু মাথা পিছু আয় এখন কিন্তু $1400 ছাড়িয়ে গেছে। 2006 সালে যেটির পরিমাণ ছিল মাত্র $495, তো বাংলাদেশি টাকায় 32,000 টাকা মাত্র, আর এখন 1,40,000 টাকা প্রায় ছাড়িয়ে গেছে। গত 20 বছরে বাংলাদেশের অর্থনৈতিক আয় বেড়েছে দ্বিগুণ, আর কিন্তু গত 7 বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে প্রায় 3 গুণ, মাত্র 7 বছরে। বিশাল অ্যাচিভমেন্ট। 2021 সাল নয়, 21 সালের আগে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছি। এটি কিন্তু স্বপ্ন নয়, এটি বাস্তবতা। সেই 21 সালে এই আধুনিক বাংলাদেশে কারা নেতৃত্ব দেবে? যারা শিক্ষিত তারাই নেতৃত্ব দেবে, যারা যোগ্য, যারা জ্ঞানী তারাই এখানে সম্মানিত হবে। তো যুব সমাজ আজকে যার বয়স 20 থেকে 25 বছর, সে কিন্তু 5 থেকে 7 বছরের মাথায় পরিপূর্ণ হয়ে যাবে। তখন সে কিন্তু তার প্রত্যেকটি সেক্টরে, আমাদের প্রাইভেট প্লেন বাড়ছে, আমাদের বৈমানিক দরকার, আমাদের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার দরকার, আমাদের পদ্মা ব্রিজ করার জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সবকিছু দরকার। আমাদের কিন্তু এই 4 লাইনের রাস্তা ঢাকা চিটাং প্রায় শেষ হওয়ার পথে, ময়মনসিংহ শেষ হওয়ার পথে, কক্সবাজারও চলে যাবেন। এই কাজগুলো কারা করবে? এখন চাইনিজ কোম্পানিগুলো আসছে, আমাদের বাংলাদেশি কোম্পানিগুলোকে দাঁড়াতে হবে। তাদেরকে হেল্প করবে কে? আগামী দিনে সেই সমস্ত ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়াররা। আমাদের আইনজীবী দরকার। এখন যারা আইনজীবী আছেন শীর্ষ পর্যায়ে, ব্যারিস্টার আমিরুল ইসলাম, বাসেত মজুমদার অথবা সমর রেজা, এরা যারা আছেন, এরা তো আর 5-10 বছর পরে তারা থাকবেন না, তারা অবসর জীবনে যাবেন। কারা নেতৃত্ব দিবে? এই যুব সমাজই নেতৃত্ব দেবে। যুব সমাজকে কিভাবে গড়ে উঠতে হবে? শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। যে বিষয়ে পড়াশোনা করবে সেই বিষয়ে তাকে জ্ঞানী হয়ে আসতে হবে। এখানে প্রথম যে প্রশ্নটি, সেটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। সুশিক্ষিত হতে হবে। সুশিক্ষিত কারা? যারা দেশপ্রেমিক তারা সুশিক্ষিত, যারা মানবতাবাদী তারা সুশিক্ষিত, যারা সাংস্কৃতিক মনা তারা সুশিক্ষিত, যারা ধর্মীয় মূল্যবোধ লালন করে, যে যার ধর্মের মূল্যবোধ লালন করে তারা সুশিক্ষিত, যারা সত্যের পক্ষে থাকে তারা সুশিক্ষিত, যারা মানুষের প্রতি বিনয়ী হয় তারা সুশিক্ষিত, যাদের মধ্যে সততা আছে তারাই সুশিক্ষিত। তারই কিন্তু সংক্ষেপে বলে ফেলেছেন, মানুষ হয়ে গড়ে উঠতে হবে। এবং আগামী দিনে তামাক মুক্ত, মাদক মুক্ত, ইয়াবা মুক্ত যারা থাকবে, যারা জ্ঞানী হবে, তাদেরকে আমি বলবো, আজকে আমাদের কিন্তু বিশাল একটা দুয়ার খুলে গেছে। আমরা যখন বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলাম তখন কিন্তু নেটওয়ার্ক, আমাদের ওয়েবসাইট ছিল না, তখন কিন্তু আমরা চিঠিপত্র চালাচালি করেছি, একটা ফ্যাক্স আসতে অপেক্ষা করতে হয়েছে 5 থেকে 7 দিন। আর এখন যারা কিন্তু বিদেশে পড়াশোনা অথবা কোনো কাজকর্মে যেতে চায়, তারা কিন্তু মাত্র তারা 2 মিনিটের মধ্যে আনসার পেয়ে যাচ্ছে, যেখানে আমাদের 7 থেকে 10 দিন লেগেছে। এই যে বড় সুযোগ, আমাদের নাসার বিজ্ঞানী তো বাঙালি ছেলেই তো, সে কিন্তু উপগ্রহ আবিষ্কার করে ফেলেছে। চমৎকার এই যুব সমাজ। জি, আপনার কাছে আবার আসবো। আপনার দৃষ্টিতে আমরা কেমন বাংলাদেশ চাই, নতুন প্রজন্মের জন্য উপযোগী? দেখুন, আমরা সাধারণত বলে থাকি কি, সুখী, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, যার মানে কবিতার ভাষায় বলি আমরা সোনার বাংলা। এই কবিতার ভাষায় কিন্তু এই দেশের লক্ষ্য,
স্থির করা হয়েছিল, কেমন বঙ্গবন্ধুর আমলে উনি বলেছিলেন আমরা সোনার বাংলা চাই। অনেকেই বলে যে সোনার বাংলা একটা অবাস্তব জিনিস, কিন্তু তারা এর অর্থটা সঠিকভাবে অনুধাবন করেন না। এটা একটা রূপক আলংকারিক অর্থে বলা হচ্ছে, কেমন। জি। তো সেই ধরনের বাংলা গড়তে হলে আমাদের এই প্রজন্মকে, নতুন প্রজন্ম যারা আসবে তাদেরকে উদ্যোক্তা হতে হবে। কেমন, যে যে ক্ষেত্রে আছেন সেখানে যদি উদ্যোক্তা হন তাহলে আমাদের বাংলাদেশের সমৃদ্ধি আসবে। সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হোক, প্রকৌশলের হোক, বিজ্ঞানের হোক। কেমন, এই যে বিজ্ঞানীর কথাগুলি বললেন না, ওটা কোনো উদ্যোক্তা একদিক থেকে, কেন তারা নিজেকে উদ্বুদ্ধ করেছেন একটা নতুন জিনিস আবিষ্কার করার জন্য, সে উদ্যোক্তা। কেমন, আমেরিকার যে এখনকার সিকিউরিটি দেখেন, এর মূলে কিন্তু তাদের উদ্যোক্তাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এখনো বিশ্বে উদ্ভাবনের দিক দিয়ে তারা অগ্রগামী। আমাদের তরুণ জন্মকে উদ্ভাবনী শক্তির অধিকারী হতে হবে, কেমন, তাদেরকে হতে হবে ইনভেন্টর, ইনোভেটর, কেমন। আর আমি যেটা দেখতে চাই যে এমন একটা বাংলাদেশ যেখানে আমাদের প্রতিটি নাগরিক শান্তিতে বসবাস করতে পারবেন, তার জীবনযাত্রার মান এমনটা হবে যাতে এই কথা চিন্তা করতে হবে না তার কালকের রোজে কি হবে বা এক বছর পরে কি হবে, তা না। একটা নিশ্চয়তা, সিকিউরিটি, কেমন, অফ লাইফ থাকবে। আর্নিং অ্যান্ড লাইফ, সিকিউরিটি অফ লাইফের কথা বলছি। এখন দেখেন যে সন্ত্রাস, যেটা আমাদের এখানে বড় ধরনের সমস্যা হতে যাচ্ছে, একটা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হতে হবে, কেমন। তো সন্ত্রাসী কারা হচ্ছে তো আমাদের নতুন প্রজন্মই। তো এদেরকেই তো আমাদের ঠিক করতে হবে কেন সে সন্ত্রাসী হবে, কেমন, সে যাতে না হয় তার জন্য আমাদের কাজ করতে হবে, কেমন। তো সন্ত্রাস মুক্ত, শান্তিপূর্ণ, কেমন, আমার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটা দেশ চাই, যে আমি বলবো না যে সে অন্য দেশের উপর প্রভুত্ব করবে, কিন্তু নিজের সার্বভৌমত্ব, স্বাধীনতা বজায় রাখতে পারবে। ডক্টর সাজ্জাদ চৌধুরী, আপনার দৃষ্টিতে আমরা কেমন বাংলাদেশ চাই? সরকার গঠন করার পরে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যখন আওয়ামী লীগের সভানেত্রী হন, তখন তার বয়স ছিল মাত্র 32 বছর। উনি এত বড় একটি দলকে নেতৃত্ব দিয়েছেন 35 বছর বয়সে। এবার আসুন, আমাদের কাছে সবার মনে হয় সারা বিশ্বের বোধহয় পরাশক্তি বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু রাষ্ট্রপতি যিনি হয়েছেন বিল ক্লিন্টন, তখন তার বয়স ছিল 42 বছর। পাশাপাশি বর্তমান যিনি প্রেসিডেন্ট বারাক ওবামা, উনিও রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েছেন 41 বছর 8 মাসে। আসুন বাংলাদেশের বিগত সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর দীপু মনি, উনি পূর্ণমন্ত্রী পদমর্যাদায় ছিলেন 40 বছর বয়সে। আজকে ইয়াং জেনারেশন কিন্তু এখানে লিড করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে বাস্তব উদাহরণ আমি আরেকটু নিয়ে আসতে চাই, যেটি আমাদের না বললেই নয়। নট অনলি বাংলাদেশ, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে দেখুন আমরা কতটা এগিয়ে গিয়েছি, যেটা আমার মনে হয় আপনাদের সবার ফলো করা দরকার, অনুসরণ করা দরকার, এবং সেটিকে প্র্যাকটিস করে বাংলাদেশকেও ওইভাবে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। সেটি হচ্ছে আজকে ইংল্যান্ড, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট, যেখানে সবচেয়ে উচ্চ পদ যেটা ব্রিটিশ পার্লামেন্ট, হাউস অব কমন্স, সেই হাউস অব কমন্সে কিন্তু আজকে বাংলাদেশের 3 জন নারী নেতৃত্ব তারা এমপি হয়েছেন। এবং কে এমপি হয়েছেন? আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর দৌহিত্রা এবং আমাদের তিলক সিদ্দিকী, যার বয়স কত সেটা আপনি নিজেরাও জানেন, 30-এর নিচে। তিনি আজকে ওখানকার মেম্বার অব দি পার্লামেন্ট। ওখানে আমাদের রূপা হক মেম্বার অব দি পার্লামেন্ট। ওখানে আমাদের আছে রোশনার আলী মেম্বার অব দি পার্লামেন্ট। তারা কিন্তু বাংলাদেশে এমপি হন নাই। এই অল্প বয়সে যুব সমাজের মধ্যেই তারা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হয়েছেন। নরওয়েতে আছে, সুইডেনে আছে, আমেরিকাতে বিভিন্ন স্টেটে বিভিন্ন কাউন্সিলর আছে। তো যদি তারা আমাদের বাংলাদেশের সন্তান হয়ে বিদেশকে লিড করতে পারে, পাশাপাশি আমার সহকর্মী আমার শ্রদ্ধেয় বন্ধুবার বললেন যে আপনার যে নাসাতে যে বিজ্ঞানী একটা অন্য গ্রহ তৈরি করেছেন, সেটা কিন্তু বাংলাদেশি বিজ্ঞানী। এবং অনেক সায়েন্টিস্ট, অনেক বিজ্ঞানী আজকে আমেরিকার নাসাতে কাজ করছে যারা বাংলাদেশি। তো কেন আমরা পারবো না? আমরা অবশ্যই পারবো, এবং বাংলাদেশকে সেইভাবে লিড করে নেতৃত্ব দিয়ে বর্তমান সরকারের সহযোগিতায় এই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। ধন্যবাদ। আপনার দৃষ্টিতে আমরা কেমন বাংলাদেশ চাই? অবভিয়াসলি আমরা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ চাই,
সবার জন্য শিক্ষা একদিন এই দেশের অধিকার হয়ে দাঁড়াবে, সুযোগ হয়ে দাঁড়াবে, সেরকম আমরা বাংলাদেশ চাই। এই দেশে যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নয়ন হবে, সেরকম বাংলাদেশ চাই। মাদক মুক্ত বাংলাদেশ চাই। যুব সমাজ তাদের স্বস্বক্ষেত্রে যোগ্য হবে, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ কামনা করে সবাই। এবং আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে যদি আমরা বাংলাদেশকে ভালোবাসি, বিশেষ করে যুব সমাজকে নতুন চেতনা নিয়ে সেই 60-এর দশকের 70-এর দশকে যেভাবে আমাদের বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতার জন্য দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, লড়াই করেছিলেন, একইভাবে এই দেশকে আগামীতে ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সততা, যোগ্যতা, মেধা, মাদক মুক্ত, সন্ত্রাসবিহীন, জঙ্গিবাদ মুক্ত, সংস্কৃতি বান্ধব, ধর্ম বান্ধব সবকিছু উপকরণ যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে 21 সালের আগেই আমরা মালয়েশিয়ার মতো একটি দেশে পরিণত হব। এবং এইরকম দেশ আমরা ইনশাল্লাহ হবই হব। আমি এখানে শেষে একটি কথা বলে রাখি, আমি ইন্ডিয়া গিয়েছিলাম। ইন্ডিয়ায় আমি 4 দিনে 4টি স্টেটে গিয়েছিলাম। 2টি স্টেটের 2টি শপিং মলে আমি মিউজিক শুনে অবাক হয়ে গেছি। ওখানে বহিরাগত অনেকেই ছিল। ওখানে একটা গান বাজছে, মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। আমাদের যে জায়গায় থাকি, আমাদের বাংলাদেশকে কিন্তু আমাদেরকে এগিয়ে নিতে হবে। এই দেশ আমার, এই দেশ আপনার। আমরা যারা এখন উপরে আছি, অথবা আমরা যারা কেউ সচিব আছি, অথবা বিভিন্ন অধিদপ্তরে আমরা দায়িত্বে আছি, আমাদের সবাই কিন্তু আগামী 10 বছর পরে আমরা হারিয়ে যাব। তখন আপনারাই আসবেন আমাদের সামনে। এই যুব সমাজকে যোগ্য হয়ে যেদিন বাংলাদেশের হাল ধরার জন্য উপযুক্ত করতে পারবেন, সেদিনই কিন্তু আমার সোনার বাংলা এখানে প্রতিষ্ঠিত হবে। জি, ধন্যবাদ সাইমন স্যার কুমার, ধন্যবাদ ডক্টর সাজ্জাদ হায়দার চৌধুরী, ধন্যবাদ প্রফেসর ডক্টর আব্দুর রব, ধন্যবাদ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নতুন প্রজন্মের শিক্ষার্থী বন্ধুরা। দর্শক, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।